নমস্কার, আমি তস্মিনা। नमस्कार, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নতুন রূপে এলআইসি, अंबानी के साथ भी, अदानी के साथ भी। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বলতো? আমি দেহ দান করব। বাহ, এ তো অতি মহান সিদ্ধান্ত, খুবই ভালো কাজ। কিন্তু তোর হঠাৎ এই পুণ্য কাজ করার ইচ্ছে হলো কেন? তুমি তো জানোই আমি অবদান রেখে যেতে চাই। শুধু বেঁচে থেকে অবদান রেখে গেলে হবে না, আমি চলে গেলেও এই পৃথিবীতে আমার অবদান থাকবে। সবই তো বুঝলাম, কিন্তু তুই হঠাৎ এত মহান হয়ে উঠলি কেন? আরে আমার হঠাৎই এলআইসির অ্যাডটা মনে পড়লো, জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। যাক, তোর এই ভালো সিদ্ধান্তের পেছনে যে এলআইসি আছে এটা ভেবেই আমার ভালো লাগছে। হ্যাঁ, কি দারুণ কথা না, জীবনের সাথে আবার জীবনের পরেও। সবই বুঝলাম, কিন্তু এলআইসি ট্যাগলাইন কিন্তু পাল্টে গেছে। কি ট্যাগলাইন হয়েছে এলআইসি? আদানি কে সাথ ভি, আম্বানি কে সাথ ভি। সে কি, সেরকম কেন? এলআইসি এখন আদানি আম্বানির জন্যই যা করার করে, বাকি কোম্পানির জন্য নয়। মানে ঠিক কি করেছে আমাকে একটু বলো তো। মানে এলআইসি গত 3 বছরে বেশি সময় ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আদানি গ্রুপের শেয়ার হোল্ডার বৈঠকে আনা একাধিক প্রস্তাবে নিরন্তর সমর্থন দিয়ে এসেছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো কখনোই কোনো বিরোধিতা করেনি। মানে আদানি আর আম্বানির জন্য হাত তুলে আশীর্বাদ করেছে। এলআইসি ঠিক কি সুবিধা দিচ্ছে বলো তো আদানিকে? তুই এই খবরটা দেখ, এলআইসি কিভাবে হাত তুলে আশীর্বাদ করছে আদানি আম্বানিদের। সরকারি বীমা জায়ান্ট এলআইসির ভোটিং প্যাটার্ন নিয়ে সংবাদ সংস্থা মিন্টের একটি বিস্তারিত রিপোর্ট সংস্থার আদানি আম্বানি প্রীতি নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। 2022 সালের 1 এপ্রিল থেকে প্রায় 9000 ভোটিং রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা আদানি গ্রুপ সংক্রান্ত কোনো প্রস্তাবে এলআইসি কখনো বিরোধিতা করেনি। প্রস্তাব সমর্থন করেছে বা নিরাপদ দূরত্ব বজায় রেখে ভোটদানে বিরত থেকেছে। অথচ একই ধরনের প্রস্তাবে অন্যান্য বড় কোম্পানির ক্ষেত্রে তারা প্রয়োজনে কঠোর বিরোধিতাও করেছে। এলআইসির এই দুরকম আচরণই বড় প্রশ্ন তুলে দিয়েছে। 2023 সালের অগস্টে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে পুনর্নিয়োগে এলআইসি নির্দ্বিধায় সমর্থন দেয়। কিন্তু 2025 সালের মার্চে টিভিএস মোটরের চেয়ারম্যান এমিরেটস এবং এমডি পদে ভেনু শ্রীনিবাসনের পুনর্নিয়োগে তারা হঠাৎ আভ্যন্তরীণ নীতি দেখিয়ে ভোটদান এড়িয়ে যায়। এই দ্বিচারিতার কোনো ব্যাখ্যা নেই, শুধু নীতির আড়ালে একটি ভিন্ন মানদণ্ড। একই প্রবণতা দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগে। রিলায়েন্সে হাইগ্রিফ খৈতানের নিয়োগে এলআইসি সমর্থন দেয়, যদিও তিনি আগে থেকেই 8টি বোর্ডে ছিলেন। অথচ মাত্র 2 মাস পরে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের রাজীব গুপ্তার পুনর্নিয়োগে এলআইসি ভোটদানে বিরত থাকে। তখন এলআইসি যুক্তি ছিল রাজীব গুপ্তা 9টি বোর্ডের দায়িত্বে থাকায় তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন না। আদানি গ্রুপের ক্ষেত্রেও এলআইসির পক্ষপাত স্পষ্ট। গৌতম আদানির ভাই রাজেশ আদানি ও ভাইপো প্রণব আদানির পুনর্নিয়োগে এলআইসি ভোটদানে বিরত থেকেছে কোনো নির্দিষ্ট ভেরিয়েবল পে ক্যাপ নেই বলে। অথচ করমণ্ডল ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ভেরিয়েবল পে ক্যাপে যুক্তি দিয়েই তারা সরাসরি বিরোধিতায় গেল। সবচেয়ে বড় ব্যতিক্রম, অডিটরের আপত্তি থাকা সত্ত্বেও এলআইসি এবারেও আদানি এন্টারপ্রাইজেসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুমোদন করেছে। এটি তাদের দীর্ঘদিনের করা নীতির সরাসরি লঙ্ঘন। পরিসংখ্যানে আরও স্পষ্ট, আদানি মালিকানাধীন কোম্পানিতে 368টি প্রস্তাবের মধ্যে এলআইসি 351টি অনুমোদন করেছে, বাকিগুলিতে শুধু বিরত থেকেছে, কোনোটিতেই বিরোধিতা করেনি। রিলায়েন্স ও জিও ফিনান্সিয়াল দুক্ষেত্রেই 14 কোয়ার্টারে 63টি প্রস্তাব শতভাগ সমর্থন করেছে এলআইসি। এই ছবিটা ভয়াবহ। দেশের সাধারণ মানুষের সঞ্চয় দিয়ে গড়া এলআইসি আজ মোদী সরকারের কর্পোরেট তোষণের যন্ত্রে পরিণত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা স্বাধীন সিদ্ধান্তের বদলে রাজনৈতিক প্রভাবে সরকারের পছন্দের ব্যবসায়ীদের রক্ষা করছে। গণতান্ত্রিক স্বচ্ছতার প্রতি এমন প্রকাশ্য অবমাননা শুধু নীতিগত নয়, দেশের আর্থিক নিরাপত্তার উপর এক বিপজ্জনক আঘাত। বাপরে, একটা সরকারি প্রতিষ্ঠান এরকম পার্সিয়ালিটি করতে পারে? এটাই তো হলো সবচেয়ে বড় প্রশ্ন, এবং এখানেই দুর্নীতির গন্ধ আসছে। এর আগে বিএসএনএলও এরকম কিছু একটা করেছিল না? হ্যাঁ, রিলায়েন্স জিওকে 10 বছর ধরে বিল পাঠাতে ব্যর্থ হয়েছিল বিএসএনএল। হ্যাঁ, তাতে যেন কত কোটি টাকা লস হয়েছিল। 1757 কোটি টাকার লস খেয়েছিল বিএসএনএল। আর এখানেই শেষ নয়। মানে আর কি আছে? মানে শুধু রাষ্ট্রায়ত্ত কোম্পানি নয়, আদানির জন্য রাজস্থান সরকার ক্ষতির মুখে পড়েছে। রাজস্থান সরকার? হ্যাঁ, তুমি কদিন আগে খবরটা দিয়েছিলে না? আদানির আন্ডারে থাকা একটা মাইনিং কোম্পানি বেআইনিভাবে রাজস্থানে একটি সরকারি সংস্থার থেকে 1400 কোটি টাকা আদায় করেছিল। বাপরে, কত দুর্নীতি! আরে এখানেই শেষ নয়, দাঁড়া। এই আদানি আর এলআইসি এদের প্রেম কাহিনী আরো অনেক লম্বা। তাই নাকি? কিরকম লম্বা? তুই এই খবরটা দেখ, বুঝতে পারবি। 2 মাস আগেই এই খবর সামনে এসেছিল। নরেন্দ্র মোদী সরকার নাকি নীরবে এলআইসির টাকা ব্যবহার করে গৌতম আদানি গোষ্ঠীকে বাঁচাতে
$3.9 বিলিয়ন একটি প্ল্যান তৈরি করেছে। সেই প্রেক্ষিতেই সংসদে দেওয়া এক লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছে, এলআইসি এখন পর্যন্ত আদানি গোষ্ঠী কোম্পানিগুলিতে মোট 48,284.62 কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে 38,658.85 কোটি ইকুইটিতে এবং 9,625.77 কোটি ঋণে বিনিয়োগ করেছে সংস্থা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জবাব অনুযায়ী এই তথ্য 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া ডেটা। সরকার আরও জানিয়েছে, এলআইসি 2025 সালের মে মাসে আদানি স্পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোনের 5,000 কোটি টাকার সিকিউরড নন কনভার্টেবল ডিভেঞ্চারে বিনিয়োগ করেছে। কংগ্রেসের মোহাম্মদ জাভেদ এবং তৃণমূলের মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছিলেন, এলআইসি কি দুর্নীতি তদন্ত চলাকালীন আদানি গোষ্ঠীতে নতুন বিনিয়োগ করেছে? সরকার কি এলআইসিকে কোনো নির্দেশ পাঠিয়েছিল? কী ধরনের ডিউ ডিলিজেন্স হয়েছে? এই বিনিয়োগে নীতি নির্ধারণ, বাজার বা পলিসি হোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে কি? কেন্দ্রের জবাব, সরকার এলআইসিকে কোনো নির্দেশ দেয় না। সমস্ত বিনিয়োগ এলআইসি নিজস্ব নিয়ম, ঝুঁকি মূল্যায়ন এবং বোর্ড অনুমোদিত নীতি অনুযায়ী করে। আর্থিক আইন, IRDAI, RBI ও সেবির নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওয়াশিংটন পোস্ট আগে জানিয়েছিল, অর্থমন্ত্রক, DFS, নীতি আয়োগ ও এলআইসি মিলেই আদানি গোষ্ঠীতে বিনিয়োগের একটি পরিকল্পনা করে। এমনকি আদানি স্পোর্টসের $585 মিলিয়ন একটি বন্ড ইস্যু একাই এলআইসি ফান্ড করেছিল। এলআইসির ইকুইটি বিনিয়োগের বড় অংশই নিফটি 50 সংস্থায়। 30 সেপ্টেম্বর 2025 নিফটি 50 তার বুক ভ্যালু বিনিয়োগ 4,30,776.97 কোটি, যা মোট ইকুইটি বিনিয়োগের 45.85%। এলআইসি 7টি আদানি সম্বন্ধিত কোম্পানিতে বিনিয়োগ করেছে: আদানি এন্টারপ্রাইজেস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশন, APSEZ, আম্বুজা সিমেন্ট ও ACC। কেন্দ্র শেষে জানিয়েছে, এলআইসির বিনিয়োগ পুরোপুরি অডিট, নজরদারি ও IRDAI পরিদর্শনের আওতায় হয় এবং সরকারের কোনো সরাসরি তদারকি নেই। কিন্তু সবই কি কাকতালীয়? এসবের পেছনে মোদী সরকারের কোনো হাতই নেই। কিন্তু আদানি আর এলআইসির এই খুল্লাম খুল্লা প্রেম চলছে কিভাবে? কারণ প্রেমের ঘটক খুব পাওয়ারফুল। প্রেমের ঘটক মানে যার জন্য এই সুন্দর প্রেম কাহিনী গড়ে উঠেছে, নিজে হাতে আদানি আর এলআইসির 4 হাত এক করে দিয়েছেন যিনি। কে তিনি? কে করেছেন এই কাজ? আমাদের প্রধানমন্ত্রী মোদী 56 ইঞ্চির ছাতি দিয়ে আগলে রেখেছেন এই প্রেম কাহিনীকে। আদানি আর আম্বানি কি মোদিজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ তো বটেই, এই দুজনের জন্য মোদিজি বিদেশ নীতিও ঘেঁটে দিয়েছেন। দেশের বিদেশ নীতি কিভাবে? আদানির কেস আমেরিকায় ঝুলে আছে। মোদিজি সেই ভয়েই ট্রাম্পের মুখের ওপর কথা বলতে পারেন না। কি বলছো? এসব কি সত্যি? এসবই তো এতদিন ধরে বিরোধীরা বলে এসেছে। তবে আরো একটা বিষয় আছে। আরো একটা বিষয়? কি বলো তো? 2G স্পেকট্রাম কেলেঙ্কারিকে হাতিয়ার করে কংগ্রেস সরকার ফেলে দিল মোদিজি। এলআইসির এই দুর্নীতি নিয়ে কেউ কোনো কথা বলবে না কেন? একদমই ঠিক কথা। তবে আর তো সময় নেই। তাহলে শেষ কর। হ্যাঁ, চলো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।